দর্শক ৬ বলে দরকার ২৬ এবং নুরুল হাসান সোহান করলেন ৩০ এবং সেই জায়গায় ব্যাপারটা অন্যরকম হয়ে গেল এবং এটা বলাই চলে যে এবারে টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট ম্যাচ দেখেছি আমরা আজকে ফরচুন বরিশাল এবং অন্যদিকে রংপুর রাইডার্স টানা ৬টি ম্যাচে জয়লাভ করে এখনও টেবিলের টপে রয়েছেন এবং অন্যদিকে আনফরচুনেটলি হেরে গেলেন ১৯৭ করার পরেও আমাদের ফরচুন বরিশালের ক্রিকেটাররা কিছু করার এটা ভাগ্যে ছিল। তবে দুর্দান্ত একটা ম্যাচ দেখেছি আমরা দর্শক, এটা বলাই যায় এবং সবাইকে ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে আছি মৌসুমী মৌ, আজকে আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং সেই সাথে আছেন এই সেটে আমি তাকে প্রথমবার পেয়েছি, যদিও আগে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তার অনেকগুলো পরিচয়, তিনি একজন অভিনয় শিল্পী, তিনি একজন রাইটার, একজন সাংবাদিক, একই সঙ্গে একজন লেখক এবং তিনি খুব ভালো স্পোর্টস নিয়ে কথা বলতে জানেন, কারণ তিনি এই কাজগুলো একটা সময় দীর্ঘদিন করে এসেছেন। এবং তিনি আর কেউ নন, তিনি আমাদের ভালোবাসে হাসান মাসুদ। আমি কিন্তু ওই সামরিক ব্যাপারটা বলিনি, একজন সামরিক কর্মকর্তা আপনি ছিলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আজকে বোধহয় আপনি আমি খুব ক্যাজুয়ালি এসেছি, বাট দেখেন হাসান মাসুদ ভাই কিন্তু তিনি তার মতো করে এসেছেন। বাই দ্য ওয়ে, ম্যাচ কেমন উপভোগ করলেন? আমি আপনাকে দিয়ে শুরু করি। ম্যাচটা আমি দারুণ উপভোগ করেছি, বিশেষ করে শেষ ওভারের কথা আপনি যেটা বললেন। ফরচুন রংপুর রাইডার্সের দরকার ছিল ২৬ রান, আর তো সেখানে ওই নুরুল হাসান ৩টা ৪ নুরুল হাসান ৩০ রান করে আপনার ম্যাচটাকে রংপুরের দিকে নিয়ে একটা অবিশ্বাস্য একটা জয় দেখলাম আমরা। তো এখানে আমার কাছে একটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে যে কাইল মেয়ার্সকে দিয়ে কেন বোলিং করালেন, কেন মাহমুদুল্লাহ রিয়াদ নয়? তো এই কারণ এটা তো একটা ক্রাঞ্চ ম্যাচ, তাই না? হার জিতের ম্যাচ, একটা ক্রাঞ্চ ম্যাচ ছিল এবং ক্রাঞ্চ ওভার ছিল। তো সেখানে আপনার একটা রেগুলার বোলারকে দিয়ে বল করালে হয়তো জিনিসটা অন্যরকমও হতে পারতো। হ্যাঁ, ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টিনিটি। তারপরেও আমি বলবো যে কাইল মেয়ার্সকে দিয়ে বল করানোটা ঠিক হয়নি আর কি। একেবারে আমি এই টপিক ধরেই আগাবো জাভেদ ওমর বেলিমের কাছে। এই কথাটা আমি যখন আজকে আসছিলাম একটা দূর বাই দ্য ওয়ে আমি বরিশালে ছিলাম, সো ফরচুন বরিশাল আনফরচুনেটলি আজকে হেরে গেছে। যখন ফিরছিলাম রাস্তায় আমরা প্রতিমধ্যে এটা নিয়ে আলাপ করছিলাম গাড়িতে বসে, যে কেন মায়ার্সকে দিয়ে আসলে করানো হলো এই শেষ ওভারের বোলিংটা, কেন মাহমুদুল্লাহ রিয়াদ নয়? কারণ মাহমুদুল্লাহ রিয়াদ এরকম অনেক ইতিহাস রয়েছে, বিপিএল এর অনেক ম্যাচ তিনি লাস্ট ওভারে বল করে কিন্তু জিতিয়ে দিয়েছেন। সো তাকে কেন এখানে বোলিং করানো হলো না, যেখানে ৩ জন ক্যাপ্টেন আছেন, অনেক অভিজ্ঞ, তারা সিদ্ধান্ত নিতে পারতেন? দেখেন, এখন তো যে ডিসিশন হয়ে গেছে ২৬ রান, ইটস নট ম্যাটার অফ জোক। টি-20 ফরম্যাটে স্পেশালি আমাদের এই প্র্যাকটিসে, সেটা মিরপুর হোক বরিশাল হোক, আমাদের কিন্তু আইপিএলের মতো ২৫০ সেভ না, ২০০ ব্যাশ ক্রিকেটে ২০০ ২৫০ অনার্স চেস করে। ওই একটা জায়গায় ২৬ রান, এটা আসলে আমার কাছে শুধু আপনি ক্যাপ্টেনের দোষ দিবেন না। হ্যাঁ, ওইটাই ইম্পর্টেন্ট, আমরা হয়তো এখান দিয়ে মাসুদ ভাই আমরা কমেন্ট করতে পারি কেন ওকে রিয়াদ। বাট হ্যাঁ, এটা ঠিক যে আপনি যখন একটা বোলার বোলিং করে, যেহেতু রিয়াদ যেটা বলেছেন, রিয়াদ কিন্তু এখন রেগুলার বোলিং করেন না, ওই জায়গাটা রিয়াদ আপনি নাম মেনশন করেছেন, ওই একটা জায়গায় হ্যাঁ স্লো বলার এই টাইপের রিয়াদ কিন্তু অ্যাকশন একটু আনঅর্থোডক্স, তো ওই একটা জায়গায় হয়তো ট্রাই করতে পারতেন। বাট এন্ড অফ দ্য ডে কিন্তু ক্যাপ্টেন অবশ্যই চিন্তা করেছেন আমার এই হচ্ছে বেস্ট চয়েস। আজকে হয়তো ২৬ রান এমন করলেন যে ৬ বলে ৩০ দিয়ে দিলেন না। এটা যদি ইতিহাস দেখেন, আমাদের মাস্টার মতো চ্যাম্পিয়ন আইপিএলে ২৬ দিয়েছিলেন অনেক আছে, স্পেশালি বিপিএল ফরম্যাট আসার পরে যার উইকেট যদি পারমিট করে রান রেট বা ১ ওভারে ২৫ রান ৩০ রান নেওয়া, এটা যাতে ১৫ বছর আগে বলেন নিয়ার টু ইম্পসিবল। ওখানে ৫.৫-৬ উপরে গেলেও মানুষ ছেড়ে যেত খেলা। বাট এখন বিপিএল আসার পরে যখন প্রতি ওভারে ১৪-১২ করে লাগে, তবুও ওই দলটা আশা করে, যেটা আশরাফুল ইন্টারভিউ আমরা দেখছিলাম, তারা কিন্তু যদি আপনি চোখ বন্ধ করে আপনি ১০ জনকে জিজ্ঞেস করবেন এই ওভার আরম্ভ হওয়ার আগে কে জিতবে, সবাই কিন্তু বরিশালকেই বলবে। কিন্তু এটা হয় হয়তো ২০টা ১০০টা ম্যাচের মধ্যে একটা হয়, ফলোড বাই টি-20 ক্রিকেট। এই ফরম্যাটে কেউ আশা ছাড়ে না, কারণ আপনার ২টা বল যখন ৬ হয়ে যায় তখন কিন্তু ওই বলার ব্যাকফুটে থাকে, কারণ ব্যাটসম্যানের হারানো কিছু থাকে না, লাইক এ পেনাল্টি। গোলকি যেমন আটকালে আটকাবে, কিন্তু 90% 90 গোল হবে, এই ক্ষেত্রেও সেম। বাট ওইটা আমি মনে করি সোহানের দিন ছিল, আমি জানি না, আমি বোলিংটার আমি রাস্তায় ছিলাম, আমরা হাইলাইট দেখতে পারি, হয়তো এক্সট্রা অর্ডিনারি মেরেছে, যতই বাজে বোলিং করুক, যত বাজে এরিয়ায় বোলিং করুক। আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে একজন বোলার যখন সে রেগুলার বোলারও হোক বা না হোক,
সে দেখবে যে মানে উইকেট টু উইকেট যদি সে বল করত, মানে মারার সুযোগ কিন্তু তখন কম থাকে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, উইকেট টু উইকেট যদি বল করত, সোজা বল করত, যেহেতু সে ডাইরেক্টভাবে বল করেছে, মারার সুযোগ পেয়েছে নুরুল হাসান এবং সে সেইটা করেছে, সে তার কাজটি করেছে। তো কাইল মেয়ার্সের ওই সেন্সটা নাই আমার মনে হয়, যে একজন বোলারের যে কাজটা, যে লাস্ট ওভারে সে বল করতে নামছে, উইকেট টু উইকেট বল করো। হ্যাঁ, ব্যাটসম্যানের দুর্বলতাটা কোথায়, ইউ শুড নো ইট ফার্স্ট, এবং সেইভাবে বলটা করো তুমি, তাইলেই দেখতেন আপনি যে ম্যাচটার রেজাল্টটা আসলে ফরচুন বরিশালের পক্ষে। একেবারে আমরা একটু যাই যে স্কোর কার্ডটা, রংপুর রাইডার্স ভার্সেস ফরচুন বরিশাল। কাইল মায়ার্স 29 বলে 61 রানে একটা দারুণ ইনিংস খেলেছে অপরাজিত। নাজমুল হোসেন শান্ত 30 বলে 41, তামিম ইকবাল 34 বলে 40 করেছেন। রংপুর রাইডার্সে খুশদিল শাহ 24 বলে 48, ইফতেখার আহমেদ 36 বলে 48, তৌফিক খান 28 বলে 38 করেছেন। অন্যদিকে যদি একটু তাকায়, কামরুল ইসলাম 47 রান দিয়েছেন, খুবই খরুচে 2টো উইকেট নিয়েছেন। আকিব জাভেদ 1টা উইকেট নিয়েছেন, 16 রান দিয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন 42 রান দিয়েছেন, 1টা উইকেট নিয়েছেন। এবং এখানে জাহানদাদ খান 48 রান দিয়ে 2 উইকেট। রিশাদ হোসাইন 1টা উইকেট নিয়েছেন 26 রান দিয়ে, এবং তানভীর ইসলাম 1 উইকেট নিয়েছেন 33 রান দিয়ে। সো বোলিং, দুই দলের আমি বোলিংটাকে খুব একটা ভালো দেখছি না আসলে, অনেক বেশি খরুচে মনে হয়েছে আমার কাছে টি-20 ফরম্যাটের জায়গায়। আর কি বলতে চাইবেন হাসান মাসুদ? আমি বলতে চাচ্ছি যে এখানে রিশাদকে দিয়ে যদি লাস্ট ওভারটা বল করানো হতো, তাহলে আমার মনে হয় যে ম্যাচটা হয়তো ফরচুন বরিশালের দিকেই গড়াতো। বাট ওই যে আগেই বললাম যে এটা একটা অনিশ্চয়তার খেলা, গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। রিশাদের বোলিং কি লেফট ছিল নাকি? কত ওভার করেছেন উনি? 1 ওভার, না 1 উইকেট 26 রান। যদি 4 উইকেট 4 ওভার করে থাকে তাহলে অপশনস নাই, ওটা তো 1 উইকেট না। যদি 4 যদি থাকে তাহলে অবশ্যই, যেটা আমি বললাম, আপনি স্পেশালি টি-20 ফরম্যাটে কিন্তু আমরা যেমন টেস্ট ম্যাচে বলি, আমি এর আগেও বলেছি, যে বোলাররা ম্যাচ জিতায়, কারণ যদি 2 ব্যাটসম্যান রান করে ম্যাচটা ড্র দিয়ে যায়। বা টি-20 ফরম্যাট আসার পরে আপনি যখন স্কোর বোর্ডে রান থাকে, তখন বোলাররা ম্যাচ জিতে। আপনি 5টা, যেমন টেস্ট ম্যাচে 4টা বলার নিয়ে আপনি সারাদিন পার পেয়ে যাবেন। বাট স্পেশালি টি-20 ক্রিকেটে আপনার যদি এস্টাবলিশ 5টা বোলার না থাকে, ভেরি ডিফিকাল্ট, আপনি যতই রান করেন, ফলোড বাই একটা অকেশন বা থাকতেই পারে। ওই জায়গায় যদি রিশাদের বোলিং থাকে, যদি না করিয়ে থাকে, এটা আমি ওকে দুঃখজনক। তারপরও 26 রান, ইটস নট ম্যাটার অফ জোক, একদমই যতই বাজে বোলিং করুক, তারপর 26 রান, এটা টাফ। সোহানের ক্রেডিট, ফলোড বাই যেটা ভাই বলেছেন যে রাইট জায়গায় বোলিং করে নাই। এই মোমেন্টে এসে ফরচুন বরিশাল কখনোই ভাবেনি যে ম্যাচটা ওরা হেরে যাবে। 197, তাদের ব্যাটাররা কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, বাকিটা ছিল বোলারদের দায়িত্ব অন্য টিমকে থামিয়ে দেওয়া। তা তো অবশ্যই, আমি স্টার্টিং এ বললাম 6 বলে 26 রান দরকার, সে সময় এসে যে এইভাবে নুরুল হাসান সোহান এত দারুণ পারফরমেন্স দেখাবে, এটা কিন্তু খুবই মানে অবিশ্বাস্য। এটা বলা যায় যে একেবারে অবিশ্বাস্য পারফরমেন্স তারা দেখিয়েছে। না, তা তো অবশ্যই, কিন্তু আপনি তো অ্যালাউ করেছেন। আপনি যখন 197 আপনার 5টা বোলার আছে, আপনি ওটাকে ডিফেন্ড করবেন, আর আপনি ভালোভাবেই এগিয়েছেন। কেন একটা ওভারে 12, 14, 15 হতে পারে, 26 রান ইজি, 26 রান হতে পারে। বাট ওই জায়গাটা যদি আপনি বোলিং কোন এরিয়ায় করেন, সবসময় স্পেশালি যে কোনো টেস্ট ম্যাচ বা ওয়ানডেতে কোন এরিয়ায় বোলিং করছে, বাট এটা তো আর টি-20তে আপনার কোনো সুযোগ নাই কি আপনার জায়গা মতো আপনি দিবেন। সে যতই যে স্লো ব্যাটসম্যান ওই জায়গায় চালাবে, যেটা উনি একদমই আপনার ফাইন লেগ উপরে উনি শর্ট বল করেছেন 1 ড্রপ 4, আপনার গিয়ে ফুল লেন্থ বল করেছে, গুড লেন্থ, আপনার মিড উইকেট দিয়ে 6 মেরেছে, আবার ফুল লেন্থ মিড উইকেট দিয়ে 6 মেরেছে, আবার আপনি উপরে করেছেন হাফ বলই, যেটা কাভার দিয়ে 4 হয়েছে, আবার শর্ট বল পুল করে 6, মানে খুব বাজে এরিয়ায়। এটা যদি আবার নর্মাল হয়তো 8-10 রান দরকার, তখন এই বোলিং ঠিক ছিল। আপনার তো এখন ও ব্যাটসম্যান তো চালাবেই, চালানোর ইজি প্রসেস হচ্ছে আপনার গুড লেন্থ বল আপনি চালাবেন 6, শর্ট বল করে পুল খেলবেন, যেটা পুরোপুরি ক্যাশ ইন করেছে সোহান। একেবারে এটা কিছু অ্যাড করতে চাইবেন কিনা হাসান মাসুদ? অবশ্যই, কারণ ইটস আ নাইটমেয়ার ফর কাইল মেয়ার্স, যে সে যেভাবে বলগুলো করেছে। আমি আপনাকে প্রথমেই বলেছি যে উইকেট টু উইকেট যদি বলগুলো সে করতো, সোজা বল, যেটা বেসিক্স আর কি ক্রিকেট বোলিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তো আর যেহেতু এটা ডেথ ওভারের খেলা, এখানে তো একদমই আপনাকে সাবধানে বল করতে হবে। সেখানে আপনি কিন্তু প্রত্যেকটা বলেই তাকে মারার সুযোগ দিয়েছেন, একটা ছাড়া, একটা গুড লেংথের বলে ও কভার ড্রাইভ করলো আর কি, কভার এক্সট্রা কভার দিয়ে। তো এছাড়া বাকিগুলোতে কিন্তু সবগুলাই মারার বল ছিল। তো এখানে আমি বোলার চয়েসের কথাটাও আগে বলে ফেলেছি। তো আই ডোন্ট নো মানে হোয়াট হ্যাপেন্স, আমার মাথা দিয়ে আসছে না যে কেন আসলে রংপুর মানে ফরচুন বরিশাল এই ডিসিশনটা নিল, মানে কেন মায়ার্স কই টাইমটাতে নামলো। আমরা কি মেইন বোলারে কে কয়টা দেখতে পারি?
সেটা আমি যদি আসলে দেখা সম্ভব স্ক্রিনে হয়। হয়তো এই মুহূর্তে দেখাতে হ্যাঁ। পারবো না, বাট আমি হয়তো মানে হ্যাঁ। ফোন থেকে আপনাকে হয়তো যে বলতে মেইন পারবো 5 যে বলে ওরা কি 4 ওভার কোটা শেষ করেছে? ওরা 4 ওভার কোটা মেবি শেষ করেছিল। এটা আমি তাহলে তো এখন- অপশন ছিল না, দিয়েছে যেটা আমার ভাই বলছেন, বাট ইটস ফাইন। কিন্তু আপনার যদি কোনো মেন বোলার কোটা শেষ না হয় ওনাকে করানো, তাহলে এটা খুব মানে ভেরি ব্যাড ডিসিশন। বাট মেইন বোলার কোটা শেষ না হলেও মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু কোনো বোলিং করেননি, যদিও আপনি বলেছেন যে হ্যাঁ তিনি অনেকদিন ধরে করছেন না, হ্যাঁ, তার ইনজুরির কারণে সেরকম একটা ইস্যু আপনি বলেছেন। বাট তারপরেও মায়ার্সের ব্যাপারটাই খুব অদ্ভুত লাগছে যে মাত্র 6টা বল এবং খুব অনায়াসে ম্যাচটা কিন্তু জিতে যাচ্ছিল ফরচুন বরিশাল। এবং ওই যে বললেন যে ফরচুনের আগে যে আনফরচুনেট শব্দটা খুব ইজিলি বোধহয় আজকে বসানো যাচ্ছে যে আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল, এবং এই ভুলটা হবার কথা না আসলে আলটিমেটলি। তো সেই জায়গায় দুঃখজনক, প্যাথেটিক। মানে অ্যালেক্স হেল আজকে তো খেলেই নাই। হ্যাঁ হ্যাঁ, একদম আজকেও চলেও যাচ্ছে ওই আইএলটি খেলতে খেলার জন্য। সংযুক্ত আরব আমিরাতে। তো আজকে কিন্তু সপ্তম বলেই ও আউট হয়ে গেল। হ্যাঁ, তো মানে 4 রানেই প্রথম উইকেটটা পড়ে যায়। তখন একটু কিন্তু ফরচুন বরিশালের দিকে প্রথমেই কিন্তু ওরা একটু আশান্বিত হয়ে গিয়েছিল। তো আমার মনে হয় যে এখানে একটু কমপ্লিজেন্সিরও একটা ব্যাপার আছে, একটু আত্মসন্তুষ্টিরও ব্যাপার আছে যে অ্যালেক্স হেলকে আউট করে দিয়েছি, এখন তো ম্যাচটা আমাদের গ্রিপে চলে আসছে। তো এটাও একটা মানে মানসিকভাবে এটাও একটা কারণ হতে পারে। এবং এটাকেই হয়তো রংপুর রাইডার্স ক্যাপিটালাইজ করেছে একেবারে। আমি একটা ছোট ব্রেকে যাব, ফিরে এসে পরের ম্যাচে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে রয়েছে মৌসুমী, আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার জাবেদ ওমর বেলিম, এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, লেখক, সাংবাদিক এবং সাবেক সামরিক কর্মকর্তা হাসান মাসুদ। ফিরে এলাম বিরতি থেকে। হাসান মাসুদকে দিয়ে শুরু করতে চাই। বিপিএল কেমন লাগছে এই বছরটা আপনার? অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইজ, ইফ ইউ লুক এট আইপিএল, ইফ ইউ লুক এট পিএসএল, সব জায়গায় দেখবেন হোম অ্যান্ড অ্যাওয়ে একটা সিস্টেম আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই সিস্টেমটা নাই। আপনার প্রত্যেকটা দলেরই কিন্তু একটা হোম স্টেডিয়াম আছে, বরিশালেও একটা আছে, খুলনায় তো রীতিমতো টেস্ট হয়েছে, আমরা খেলেছি এখানে টেস্ট ম্যাচ হয়েছে। ওই যে ওর নামটা কি, আমি শুনেছি কোন ক্রিকেটারকে রাখার জন্য একটা হোটেলও নির্মাণ করা হয়েছিল। তারপরে বগুড়াতে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, যেটাতে আমরা ফার্স্ট শ্রীলঙ্কার এগেইনস্টে জিতলাম একটা ম্যাচ, হ্যাঁ, ওয়ান ডে। তো এইটা কেন হচ্ছে না? এই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এই 3টা জায়গার মধ্যে কেন সীমাবদ্ধ থাকছে? এক। আর দ্বিতীয়টা হচ্ছে যে ফিক্সচারের যে বৈষম্য, এটা কিন্তু একদম চাক্ষুষ প্রমাণ। দেখেন ঢাকা কি, ঢাকা ক্যাপিটাল চিটাগাং 2টা খেলেছে, চিটাগাং 2টো ম্যাচ খেলেছে, খুলনা 2টো ম্যাচ, রংপুর রাইডার্স 6টি, অন্যদিকে ঢাকা ক্যাপিটাল 4টি। তো এই যে একটা বৈষম্য কিন্তু এখানেও ফিক্সচারেও দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে না। প্রথমত হোম অ্যান্ড অ্যাওয়ে হইতে হবে খেলাগুলো, প্রত্যেকটা খেলা হোম অ্যান্ড অ্যাওয়ে হতে হবে। মানে একবার ঢাকা ক্যাপিটালস ঢাকায় খেলবে, একবার ঢাকা ক্যাপিটালস তার অপোনেন্ট টিমের সাথে তার হোমে গিয়ে খেলবে। এবং আমাদের হোমের কিন্তু এখানে একটাই ব্যাপার খালি যে মেইনটেনেন্সের অভাবে। আজকেই আপনার প্রথম আলোতে কুমিল্লা স্টেডিয়ামের উপরে একটা প্রতিবেদন দেখলাম মাসুদ আলমের, তো সেখানে বলল যে জরাজীর্ণ অবস্থা। তো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটারও কিন্তু আগের বছরও এই নিউজগুলো দেখেছিলাম যে এই স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ঠিক করা দরকার, আরো স্টেডিয়ামের সংখ্যা বাড়ানো দরকার। না, স্টেডিয়াম আমাদের যথেষ্ট আছে। আপনার খুলনায় আছে, এই রংপুরের জন্য বগুড়া আছে, বরিশালে আছে, কুমিল্লার জন্য কুমিল্লায় আছে, সিলেটের জন্য তো আছেই, চট্টগ্রামে তো আছে, ঢাকায়ও আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে বাকি স্টেডিয়ামগুলোকে কেন আমরা আন্তর্জাতিক, মানে আরো 2টা স্টেডিয়াম ছিল, খুলনা এবং বগুড়া, তো বাকি 3টার অবস্থা এত বেহাল কেন? এইখানে ক্রিকেট বোর্ড কেন মানে নজর দিচ্ছে না? দিলে হবে কি, এই গ্রাউন্ডগুলোও ইমপ্রুভ করবে এবং এখানেও ইন্টারন্যাশনাল ম্যাচ হবে বা হতে পারে। এখন ক্রিকেট বোর্ডের কিন্তু মানে প্রচুর টাকা, মানে অগণিত টাকা, তারা ইচ্ছা করলেই রাউন্ড দ্য ইয়ার ওইটার মেনটেনেন্সও করতে পারে, ইমপ্রুভমেন্টও করতে পারে, মানে প্যারালালি, কিন্তু সেটা তারা করছে না। তারা এই 3টা জায়গাতেই কনসেন্ট্রেটেড থাকছে। আর প্লাস ফিক্সচারের এই যে বৈষম্যের কথা যেটা আপনিও বললেন, আমিও বললাম, এই জিনিসটা আমার মোটেও ভালো লাগছে না। যে একটা ম্যাচ 2টা, এই পর্যন্ত একটা টিম চট্টগ্রাম যেমন 2টা ম্যাচ খেলেছে, ঢাকা অলরেডি 4টা ম্যাচ খেলে ফেলেছে, আজকে 5 নম্বর ম্যাচ, আজকে 5 নম্বর ম্যাচ খেলতে যাচ্ছে, রংপুর 6টা, তো আবার রংপুর 6টা। তো এই যে বিষয়গুলো,
কেমন ধরনের ফিক্সচার, মানে এটা আমার মাথায় ঢুকছে না আর কি। একেবারে একটু অ্যাড করি, আমি অ্যাডের প্রসঙ্গে আসবো। আমি একটু যেতে চাই সরাসরি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের সহকর্মী শাহরিয়ারকে দেখতে পাচ্ছি। কেমন আছেন শাহরিয়ার ভাই, এবং কেমন চলছে আসলে ওখানে? একটু আগে একটা ম্যাচ শেষ হয়েছে, আমরা দেখেছি একটা দুর্দান্ত ম্যাচ এবং এবারের টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট ম্যাচ। একটু পরেই কিন্তু ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে চিটাগাং কিংসের, এবং চিটাগাং কিংস মাত্র 2টো ম্যাচ খেলেছে, একটাতে জয় একটাতে পরাজয়। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস কোনো ম্যাচ জিততে পারেনি এখন পর্যন্ত, 4টি ম্যাচ খেলেছে, আজকে তাদের 5ম ম্যাচ। সো সামগ্রিক কি দেখছেন এবং কি জানাতে চাইবেন আমাদেরকে এই মুহূর্তে? মৌসুমী প্রথমে যেটা বললেন যে কেমন আছে, অবশ্যই ভালো আছি। আর এমন একটা ম্যাচ দেখার পর খারাপ থাকার তো কোনো কথাই না। বলতে গেলে যে বিপিএল এর সবচাইতে রোমাঞ্চকর ম্যাচ বললে ভুল হবে না, যদি শুধু এই বিপিএল এ না, যদি বলি যে বিপিএল ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ এটা। এবং সিলেটের যে দর্শকরা ছিল, বিশেষ করে রংপুর রাইডার্সের দর্শকরা, তারা কিন্তু মানে এত পরিমাণ এনজয় করেছে যেটা বলার মতো না। আর অন্যদিকে বরিশাল সমর্থকদের দেখেছি যে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে। এবং সবচেয়ে আমরা যে এত রোমাঞ্চকর একটা ম্যাচ হলো আজকে, অনেক ঘটনা ঘটেছে। একটা আউট দেখলাম যে অবস্ট্রাক্টেড দ্য ফিল্ড, একটা আউট হলো, সাথে 1 ওভারে 30 রান নিয়ে জেতা। সব কিছুই কিন্তু আপনি যদি বলেন যে সব কিছুর কেন্দ্রে কিন্তু নুরুল হাসান সোহান। আমরা যদি তার ফুল টুর্নামেন্টে তার ক্যাপ্টেন্সি দেখি এবং আজকে যেটা তার ব্যাটিংটা দেখালেন, সত্যি অসাধারণ বলার মতো না। তবে এই ম্যাচটার একটু ভিন্নভাবেও বলা যায়, কারণ যদি আমি প্রতিপক্ষের কথা বলি যে কাইল মায়ার্স, সোহান যে বলগুলো পেয়েছে এবং যে বলগুলো মারছে, অবশ্যই সেটা সোহানকে ক্রেডিট দিতে হবে। বাট এখানে কিন্তু অনেক বেশি বড় বড় ভুলগুলো করেছে কাইল মায়ার্স। আপনি যদি দেখেন যে লাস্টের 6 বলের মধ্যে কিন্তু সে 3-4টা বলই স্লোয়ার দিয়েছে এবং সেটা শর্ট পিচে ছিল। তো এমন যদি আপনি বল দেন তাহলে আপনাকে নিশ্চয়ই একটা বলারও মাফ করবে না। বাট অনেক নেগেটিভ পজিটিভ দিক আছে এই ম্যাচ দিয়ে। বাট এটা বলতে হবে যে বিপিএল এর সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হচ্ছে এই রংপুর বরিশাল। মৌ, একেবারেই অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং ভালো থাকুন। প্রতিটা টিমই নিজের প্ল্যান করে কি আমি কোনটায় চেজিং এ কমফোর্টেবল নাকি আমি প্রথমে ব্যাটিং করে কমফোর্টেবল। এটা নাইট ম্যাচ, যেহেতু এটা নাইট ম্যাচ এখানে একটাই বড় সময় ডিউ, যেহেতু আরো সময় যাবে যে ডিউ ফ্যাক্টর হয়, স্পেশালি সিলেটে হয়। ওই জন্য আমার মনে হয় ডিউ ফ্যাক্টর হলে সবচেয়ে বেশি অসুবিধা হয় কিন্তু বোলার এবং ফিল্ডারদের। হ্যাঁ, ওই জন্যই প্রথমেই ওরা বোলিং নিয়েছে, এই কারণেই, আর কোনো কারণ দেখছি না। আর তারপরে অনেক দলে কমফোর্টেবল থাকে কিনা আমরা চেজে কমফোর্টেবল, তাহলে আমরা আগে পরে ব্যাটিং করব, এটা একটা কারণ থাকে। বাট আমার মনে হয় আমি যদি ক্যাপ্টেন থাকি বা আমি ম্যানেজমেন্টে, আমি অলওয়েজ দেখবো যে আমি কোন জনে কমফোর্টেবল, ওই দল কেমন চেজিংয়ে ভালো না, ওদের বোলিং ভালো না, আমি যেটা কমফোর্টেবল ওটাতে আমি এক্সিট করব। রাইট। হাসান মাসুদ, আমরা শুরু থেকে দেখেছি ঢাকা ক্যাপিটালসের ওনার শাকিব খান মেগাস্টার, এবং তিনি আসলে শুরু থেকে একটা আলাদা হাইপ তুলেছেন। ওয়ান কাইন্ড আইপিএল এর মতো আমরা মনে হয়েছে যে অনেক থিম সং হচ্ছে, অনেক তারকারা এখানে ইনভলভ আছেন, এবং তিনি চেষ্টা করেছেন যেন একটু কালারফুল হয়। এবং এবারে বিপিএলটা কালারফুলি ছিল, শুরুটা স্টার্টিংটা খুব দারুণভাবে হয়েছে। অনেক প্রোগ্রামস দেখেছি আমরা, উদ্বোধনী প্রোগ্রাম, সেখানে দেশের বাইরে থেকে শিল্পী আনা হয়েছে। সব কিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস সামহাও টিমটাকে সাজাতে পারছে না। এবং দেখুন যে 4টা ম্যাচ তারা খেললো, 4টা ম্যাচে 0, মানে কোনো ফলাফল কিন্তু আসলে আলটিমেটলি করতে পারেনি। আজকে তাদের 5ম ম্যাচ, এবং এটা তাদের ডু অর ডাই ম্যাচের মতো একটা অবস্থা। সো এই ঢাকা ক্যাপিটালস টিম নিয়ে আপনার মন্তব্য কি? ওরা ক্রিকেট খেলতে পারছে না। একজন অ্যাডভাইজার কি নিয়োগ দেওয়া দরকার ছিল না, যে তাদের লাইন আপটা কি হবে? দরকার ছিল কি ছিল না সেটা তো আমার থেকে ওই টিমের ম্যানেজমেন্ট বেটার বুঝবে। বাট আপনি যেটা বললেন আমি আপনার সাথে সহমত যে একজন অ্যাডভাইজার বা একজন মেন্টরের দরকার ছিল। আর আই থিংক এটা আছেও হয়তো, যেহেতু এত টাকা লগ্নি করে এরকম একটা দল গঠন করবে, তো সেখানে একজন অ্যাডভাইজার থাকবে না, এটা তো ভাবাটা অবধি আমাদের কে এসে হ্যাঁ তার কতটুকু ক্রিকেটিং সেন্স আছে, তাই না? রাইলি রুশো ইজ নট অ্যান ওপেনার, হি ইজ নট অ্যান ওপেনার, কিন্তু আজকে কিন্তু সে ওপেন করছে। ওয়াই? হি ইজ নট অ্যান ওপেনার, সে 3, 4, 5 এর দিকে নামে, তাই না? তো আর ওই যে ছেলেটা তানজিদ হাসান সাকিব বোধহয় ওর নাম, সাকিব বোধহয় না, তো ওই যে ছেলেটা আমরা হ্যাঁ, ও কিন্তু এবার ক্লিক করছে না। আমি একটা ম্যাচে ওকে ক্লিক করতে দেখিনি। প্রথম দুটো ম্যাচে রান করেছে একটু,
তো এই সব কিছু মিলায় আমার মনে হচ্ছে যে ওরা ঢাকা ক্যাপিটালস আসলে ক্রিকেট খেলতে পারছে না। আর টি-20 এমনই একটা খেলা, খুবই আনসার্টেন, যেদিন যেই দল ভালো খেলবে সেই দিন সেই দল, অনিশ্চয়তার খেলা। হ্যাঁ, অনিশ্চয়তার খেলা। এটা টেস্ট আর ওয়ানডের মতো না, যার ফলে আর আমি ব্যক্তিগতভাবে টি-20-র খুব একটা সমর্থক না। আচ্ছা, মানে আমার কাছে এই জিনিসটা ক্রিকেট মনে হয় না। আপনি যদি দেখেন মাইকেল হোল্ডিং, ওয়েস্ট ইন্ডিজের ফর্মার ফাস্ট বোলার, ওনাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি টেস্ট ক্রিকেটে কমেন্ট্রি করেন, ওয়ানডে ক্রিকেটে কমেন্ট্রি করেন, টি-20 কেন না? সে বলেছিলেন যে আমি শুধু ক্রিকেট কমেন্টেটর, আমি ক্রিকেট কমেন্ট্রি করি। তো আমার কাছেও সেটাই মনে হয় যে টি-20টা আসলে ইজ এ এন্টারটেনমেন্ট, ইট ইজ এ সর্ট অফ মানে শো। ফুটবল যেমন 90 মিনিটসের খেলা, হ্যাঁ ঠিক এটাই হচ্ছে 4 আওয়ার্সের খেলা। এইটুকুই এইটার মধ্যে পার্থক্য, কিন্তু খুব ইনস্ট্যান্ট আর কি, কফির মতো আর কি, খুব তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে যাচ্ছে। এখানে কেউ তার শৈলী দেখাতে পারছে না, তো যার ফলে এখানে শুধু মারতেই হবে। এবং এটা ব্যাটসম্যানের খেলা, এখানে কিন্তু বোলারদের কিছুই করার নাই। আপনি আজ ম্যাচটাতে যে কাইল মেয়ার্সের কথাটা আমি আগেও বলেছি, আসলে কাইল মেয়ার্সেরও কোনো দোষ নাই। দোষটা হচ্ছে ব্যাটসম্যান, ওই যে নুরুল হাসান, ও আসলে অনেক ভালো খেলে ফেলেছে, বিশেষ করে ফিরবো। আচ্ছা, একটা ব্রেকে যেতে হচ্ছে আমাকে এই মুহূর্তে। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে আছি মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম জাবেদ ওমর বেলিম, এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, লেখক, সাংবাদিক এবং সাবেক সামরিক কর্মকর্তা হাসান মাসুদ। ফিরে এলাম, কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমরা তখন আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে ওটা রাইলি রুশো ছিল না, ওটা জেসন রয় ছিল। বাট বাকি যে কথাগুলো বলেছি আমি, সেগুলো কিন্তু আবার সব ঠিক আছে, খালি নামের ক্ষেত্রে আমি একটা ভুল করেছি। জেসন রায় তো এসেও চলে গেল, মানে মাত্র 3 বলে 8 হলো, একটা উইকেট নেই। হতেই পারে, একটা ব্যাটসম্যান অন এ ভেরি গুড ডে হি ক্যান বি মানে মেকিং এ সেঞ্চুরি, আর হি ক্যান অলসো গেট আউট অন মানে উইথ এ ডাক। এটা ইউ ক্যানট মানে প্রিডিক্ট। রাইট, কারণ এটা খুবই অনিশ্চয়তার খেলা, আমরা সবাই জানি। একটু পয়েন্ট টেবিলটা দেখে নেব, পয়েন্ট টেবিলের কি অবস্থা। যদিও আপনি কতগুলো চমৎকার কথা বলেছেন যে একটু এক পেশে অনেক কিছু, কারণ একটা টিম 6টা করে ম্যাচ খেলেছে, কোনো টিম আবার 2টো করে ম্যাচ খেলেছে। রংপুর রাইডার্স 6টা ম্যাচে 6টাতেই জয়লাভ করে পয়েন্ট টেবিলের টপে রয়েছে 12 পয়েন্ট নিয়ে। নেট রান রেট হচ্ছে 1.732। ফরচুন বরিশাল 5টি ম্যাচ খেলেছে, 3টিতে জয়লাভ করেছে, 2টো পরাজয়, এবং 6 পয়েন্ট নিয়ে রয়েছেন সেকেন্ড পজিশনে। নেট রান রেট হচ্ছে 0.838। খুলনা টাইগার্স 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচই জয়লাভ করেছে তারা, এবং 4 পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে, এবং তাদের নেট রান রেটটা একটু বেশি, কারণ খুলনা ফরচুন বরিশাল মাঝখানে একটা খুব লম্বা ব্যবধানে হেরেছিল। 1.425 হচ্ছে তাদের নেট রান রেট। চিটাগাং কিংস 2টো ম্যাচ খেলেছে, একটাতে জয়লাভ করেছে, এবং 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে। নেট রান রেট হচ্ছে 1.700। এরপর দুর্বার রাজশাহী 4টি ম্যাচ খেলেছে, 3টিতে পরাজয়, 1টিতে জয়, 2 পয়েন্ট নিয়ে নেট রান রেট -1.653 তাদের। ঢাকা ক্যাপিটাল 4টি ম্যাচ খেলেছে, 4টিতে পরাজয় করে তারা পরাজিত হয়েছে, এবং তাদের নেট রান রেট হচ্ছে খুবই বাজে অবস্থা, -1.812। সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে, 3টা ম্যাচ খেলে সবগুলোতে আসলে তারা পরাজিত হয়েছে, এবং 0 পয়েন্ট নিয়ে তারা -2.403 রান রেট নিয়ে রয়েছে। আসলে এই হলো পয়েন্ট টেবিল। চট্টগ্রামের আজকে তৃতীয় ম্যাচ, আর ঢাকার আজকে পঞ্চম ম্যাচ। তো এই যে বৈষম্যটা আমি আগেই বলেছি, এটা তো এখানেও আপনি দেখতে পেলেন। তো এইভাবে আসলে ফিকচারটা কে করেছে আমি জানি না, বাট ইটস নট এ মানে ক্রিকেট ফ্রেন্ডলি ফিকচার আর কি, আমার যেটা মনে হয় ব্যক্তিগত। জাবেদ ওমর বেলিম, আপনি কি বলবেন, যেটা আপনি নিজে একজন ক্রিকেটার? না, যেটা আমি একটু পিছন থেকে আসি, এটা কথা বলছিলেন যে আমাদের যেহেতু আমরা এটা আশা করি, কেন হয়তো আমাদের শুধু মাঠের বাইরে খুব কাদা ছোড়াছড়ি হয়, ওনার সময় উনি কী করেছে, ওনার সময় যেটা আমরা গণমাধ্যমে দেখি, বাট মাসুদ ভাই বা আমরা যারা ক্রিকেটে উনি লেখালেখি করেছেন, আমি লম্বা সময় খেলেছি, খুব ইম্পর্টেন্ট হোম অ্যান্ড অ্যাওয়ে খেলাটা,
কেন হোম এন্ড অ্যাওয়ে খেলা কতটুকু কোয়ালিটি, হ্যাঁ তারা বলতেই পারে যে এই ইলেকট্রিক মিডিয়ার যাওয়াটা, হোটেল ব্যাপারটা, কিন্তু আপনি একটা টপ লেভেলে খেলছেন, আপনার টপ লেভেল ক্রিকেট, এটাকে বেস করে আপনি প্রথম হচ্ছে আপনি ইকোনমিক্যাল প্লেয়ার বলেন, বোর্ড বলেন, আপনার প্রচারণা বলেন, ওয়ার্ল্ড ওয়াইজ বলেন, আমাদের কালচার বলেন। আজকে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে টেস্ট আমরা কিন্তু মেন্টালি বা পারফরমেন্স রেডি ছিলাম না, এটা অপ্রিয় সত্যি, কিন্তু আমাদের পাবলিকের উন্মাদনা দেখে আইসিসি টেস্ট দিয়ে দিয়েছিল। তো ওই একটা জায়গায় স্টিল ধরে আপনি কীভাবে ধরে রাখবেন, যেহেতু এত চ্যানেল, আপনার দেশি খেলা আপনি দেখবেন, দেশি খেলা যখন হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, লাইক ঢাকার যে ভদ্রলোক ও কিন্তু এত এক্সাইটমেন্ট থাকবে না, বাট সিলেট, বরিশাল, খুলনা, ওর বাচ্চা বলেন, ওয়াইফ বলেন বা সাধারণ পাবলিক, তারা কিন্তু ভেরি মাচ এক্সাইটেড। একটা হচ্ছে প্রচারণা, দ্বিতীয় হচ্ছে আপনি যখন এই টাইপের বড় টুর্নামেন্ট খেলবেন, আজকে যদি আপনি ছোট্ট স্কুল ক্রিকেট খেলেন ওই মাঠে, কেউ জানবেও না, বা ওমেন্স ক্রিকেট খেলেন ছোট জায়গায় আন্ডার-19, কেউ জানবেও না। তো বা বিপিএল যখন হবে, আমি বলছি না এখানে বসে বলা খুব সহজ, বাট আপনি টপ লেভেলে খেলছেন, টপ আপনার প্রায়োরিটি দিচ্ছেন বিপিএলকে, ওইটা যদি আপনি ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনি 4-5টা প্রচারণ তো আছে, সবচেয়ে বড় আপনি মাঠের যে ফ্যাসিলিটিস, কোয়ালিটি অফ উইকেট, মাঠের ড্রেসিং রুম, জবাবদিহিতা, আপনার সব বেড়ে যাবে। আপনার পলিসি, আপনার সিস্টেম, যে আপনার এমনি ধরেন যে আপনারা বলছিলেন যে আমাদের ঢাকার মাত্র আধা ঘন্টা দূরে ফতুল্লা মাঠ, ওইখানে মানুষজন মাছ ধরছে, মানে কি কত দুঃখজনক, একটা মাঠ বানাতে কত কষ্ট। সিলেট মাঠের কথা বলি, সে যে কোনো ক্রিকেট বোর্ডই আসুক, শুধু এই 16 বছরের ক্রিকেট বোর্ড না, এর আগেও ক্রিকেট বোর্ড আসছে, কেউ এই জায়গাটা ইম্পর্টেন্ট দেয় নাই, হয়তো দিয়েছে, অফ দ্য ফিল্ড বেশি দিয়েছে। তো এই মাঠের ব্যাপারটা আপনি টপ গান বাজনা করেছেন, ভেরি গুড, ফাইন, আপনি বিদেশি শিল্পী আনেছেন, কিন্তু আজকে নিজে বলেছেন যে এই টাকাটা আসলে ক্রিকেটের বেলায় না, ওটা ঠিক আছে, কিন্তু আজকে আমরা একটু খুশি কেন, মাঠের ক্রিকেট রান হচ্ছে, 4 ছক্কা হচ্ছে, যারা দোজার এক্স ন্যাশনাল প্লেয়ার বা যারা লেখালেখি করেন তারা খুশি। এন্ড অফ দ্য ডে আপনি যতই হইচই করেন, যদি মাঠের ক্রিকেটে ভালো না খেলেন আপনি কখনোই ইমপ্রুভ করবেন না। আর ওনার কথা আসে টি-20, আজকে আমরা টি-20 সবাই ঝুঁকে পড়ছে, কিন্তু বাংলাদেশ এখনো ওই পর্যায়ে যায় নাই। যদি আপনি, আমার হাতে সময় আছে আর মাত্র 1 মিনিট, আমি শেষ করে দিই, ওই জন্য টি-20 আপনি করবেন এই জায়গায়, কিন্তু লো লেভেলে আপনাকে টপ কোয়ালিটির জায়গায়, মাইকেল হোল্ডিং যেটা বলেছে, আপনাকে ফার্স্ট ক্লাসগুলা লো 16-17 টপ কোয়ালিটির ক্রিকেটে খেলতে হবে, আদারওয়াইজ টি-20 আসবে আর যাবে। এক্স্যাক্টলি, আমি জাস্ট পর্দায় একটু চোখ রাখবো আগামীকালকে দিনের দুটো ম্যাচের স্কোর না তো অনেক কাটটা আমি আসলে দেখে নেবো। দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা টাইগার্স কালকে দিনের দুপুর বেলায় দুটোতে তারা আসলে মুখোমুখি হচ্ছে, এবং কালকের দিনের দ্বিতীয় ম্যাচটা একটু দেখতে চাই এই মুহূর্তে, আবারও ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। সো গো ফর ঢাকা ক্যাপিটালস আর সিলেট স্ট্রাইকার্স? আই উইল গো ফর ঢাকা ক্যাপিটালস অবভিয়াসলি। বেলিম ভাই? আমি তো ঢাকার ছেলে, একটু দুর্বল তো আছি, বাট আমি সাকিব খানের জন্য বেশি দুর্বল। কেন, এই টাইপের দল যখন যারা আসে দল করতে, তারা যখন ভালো কিছু আর ইন্সপায়ার হয়, যদি এরকম মন মারা হয়, বিদায় হয়, তাহলে আমাদের ক্রিকেট ক্ষতি হবে। রাজশাহী নাকি খুলনা, কোনটা? ওটা আমি রাজশাহী। ওখানে এনামুল আছে, হ্যাঁ, দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক অনেক ভালো থাকুন, এবং আপনারা দেখছিলেন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। দেখা হচ্ছে আবার আগামীকাল একই সময়ে।